আচ্ছা, হ্যাঁ, আজকে সলিড। এই তো মুখস্থ হয়েছে। আচ্ছা, আহ, আজকে হচ্ছে হ্যাঁ স্পেসিফিকেটের ফাইনাল ক্লাস। ওকে, তো আমরা বেসিক্যালি যেটা দেখেছিলাম সেটা হলো স্পেসিফিক হিট বার করতে গেলে আমার প্রথমেই বের করতে হবে টোটাল এনার্জি অফ ল্যাটিস, এবং ল্যাটিসের মধ্যে এনার্জির যে ফান্ডা, সেই ফান্ডাটা হচ্ছে এরকম যে আমি যদি জেড অ্যাক্সিসে এনার্জি প্লট করি, এনার্জি ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি আফটার অল, ঠিক আছে? এনার্জি ইকুয়াল টু এইচ কাট ওমেগা, মানে ফোনন কনসেপ্ট। এইবার বিষয় হচ্ছে যে ডিফারেন্ট, এবার ল্যাটিসের এনার্জি ফোনন কনসেপ্ট, এবং ফোনন বলতে হচ্ছে বেসিক্যালি ওয়েভ, অর্থাৎ ওয়েভ ভেক্টর কে, এবং ফ্রিকোয়েন্সিটা কে এর ফাংশন। তার সঙ্গে পোলারাইজেশন আছে, পোলারাইজেশনের ব্যাপারগুলো তো আমরা আগের দিন দেখে নিয়েছি অলরেডি, তো সেটা আপাতত ওটাকে সাইডে রেখে বলছি। মানে এই পার্টটা হলে তারপর তো আমাদের পোলারাইজেশনটাকে ঢুকিয়ে নিলেই হবে। তো এবার বিষয় হচ্ছে, তো এক একটা কে মানে হচ্ছে এক একটা মোড, বা এক একটা নর্মাল মোডকে আমরা বলি এক একটা স্টেট, ঠিক আছে? তো কথাটা হলো গিয়ে এটাই যে দেখা যায় যে ডিফারেন্ট এনার্জিতে এই যে কতগুলো মোড অ্যাভেলেবেল, সেটা ডিস্ট্রিবিউশনটা নন ইউনিফর্ম, ঠিক আছে? কোনো কোনো এনার্জিতে বেশি বেশি স্টেট থাকতে পারে, কোনো কোনো এনার্জিতে কম কম স্টেট থাকতে পারে। তাই ল্যাটিসের এনার্জি বার করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে ওমেগা থেকে ডি ওমেগা, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানেই এনার্জি রেঞ্জ, এই রেঞ্জে কতগুলো নাম্বার অফ হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টেটস ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওমেগা টু ডি ওমেগা। এবং এটার একটা টেকনিক্যাল নাম আছে। তো নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ইট ইজ কল্ড ডেন্সিটি অফ স্টেটস অফ দ্য সিস্টেম। তাহলে সেই কোয়ান্টিটিটা যদি, এবার এটাকে ওমেগা ভেরিয়েবলে শিফট করার সুবিধাটা হচ্ছে এটাই যে এনার্জি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা। তার ফলে আমি যখন এনার্জি ক্যালকুলেট করতে যাব, তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমার নাম্বার অফ স্টেটস কতগুলো আছে সেটা কাউন্ট করলাম, এতগুলো নাম্বার অফ স্টেট আছে। তারপর সেটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেখা গেছে বিভিন্ন যে স্টেটগুলো আছে সেখানে যে অ্যাভারেজ নাম্বার অফ ফোননস, কারণ আগের দিনই বলেছি এই যে এনার্জি En ইকুয়াল টু n প্লাস হাফ এইচ কাট ওমেগা, যেটা হাফটা তখন জানা ছিল না বলে এটাকে n এইচ কাট ওমেগা ভাবা হতো। তো এই জিনিসটা ফোনন পিকচারে এটাকেই বলা হয় n ফোননস, nটা ফোনন, ঠিক আছে? তো এনিওয়ে, এখন কথাটা হচ্ছে যে বিভিন্ন এনার্জি লেভেলে ফোননের সংখ্যা এইটা আবার ডিফারেন্ট, এবং সেটা আমরা আগের দিন ওই যেটা করতে বলেছিলাম বা ক্যালকুলেশন বাড়িতে, তো সেখানেই আমরা করে দেখেছিলাম যে এইটাও আবার একটা ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে বলে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন। বিভিন্ন এনার্জি লেভেলে অ্যাভারেজ নাম্বার অফ ফোননস, সেটা কিন্তু ওমেগা যত ইনক্রিজ করে তত অ্যাভারেজ নাম্বার অফ ফোননস ডিক্রিজ করে। তাই প্রথমে কতগুলো স্টেট আছে সেটা কাউন্ট করলাম, তারপর প্রত্যেকটা স্টেটে কতগুলো ফোনন আছে সেটা কাউন্ট করলাম, এবং লাস্টে প্রত্যেকটা ফোননের এনার্জি এইচ কাট ওমেগা সেটা দিয়ে গুণ করে দিলাম। এইবার আমি যদি অল পসিবল ফ্রিকোয়েন্সি, যদি ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস থাকে তাহলে সেটাই, বা যদি তার থেকে কম থাকে তাহলে সেটার উপর যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমি পেয়ে যাব আমার ল্যাটিস এনার্জি। যদিও এখানে পোলারাইজেশনটাকে ধরা হয়নি,
শুধুমাত্র কে ধরা হয়েছে, কিন্তু আমরা জানি যে ফ্রিকোয়েন্সির মধ্যে কে ডিপেন্ডেন্সও আছে, আবার পোলারাইজেশন ডিপেন্ডেন্সও আছে। পোলারাইজেশন অর্থাৎ ট্রান্সভার্স ভাইব্রেশন এবং লঙ্গিচুডিনাল ভাইব্রেশন। তো এই হচ্ছে মেন গল্প। তাহলে সবার আগে দরকার ডেন্সিটি অফ স্টেটস। এইটা সিম্পল এক্সাম্পল নিয়ে শুরু করি। আচ্ছা, তার আগে বলি যে ডিএন ডি ওমেগা, কিন্তু এটাকে ডিএন ডি ওমেগা না বের করে ডিএন ডিকে ডিকে ডি ওমেগা এইভাবে যদি লিখি, অর্থাৎ ডিএন ডিকে ডিভাইডেড বাই গ্রুপ ভেলোসিটি। ডি ওমেগা ডিকে হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এটা এইভাবে লিখলাম তার কারণ n as a function of omega, এইটা আমরা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত জানি না, কিন্তু n as a function of k এইটা আমরা জানি। কেননা আমরা এই জিনিসটা জানি যে allowed values of k 0 plus minus 2 pi by l plus minus 4 pi by l এটসেট্রা, এরকম করে করে ব্রিলওয়া জোনের এন্ড পর্যন্ত, অর্থাৎ লাস্ট ভ্যালু হচ্ছে n pi by l। এই জিনিসটা আমরা জানি। এবার এই যে k এর যে এক একটা ভ্যালু, এরাই হচ্ছে এক একটা মোড, অর্থাৎ মাইনাস 4 pi by l এটা একটা মোড, মাইনাস 2 pi by l এটা একটা মোড, 0 এটা একটা মোড, 2 pi by l 4 pi by l এটসেট্রা, এরকম করে করে চলছে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে মোড 1 2 3 4 5, এইটাই হচ্ছে এই ক্যাপিটাল এনটা হচ্ছে এটা। ওকে, তাহলে ডিএন ডিকে ডিএন ডিকে বলতে বোঝাচ্ছে নাম্বার অফ স্টেটস ইন এই রেঞ্জটা কে টু কে প্লাস ডিকে ডিভাইডেড বাই ওই রেঞ্জের ম্যাগনিটিউড ডিকে। ঠিক আছে, এবার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে কে থেকে কে প্লাস ডিকে বলছি, এখানে কিন্তু আমরা শুধুমাত্র কে এর ভ্যালুটাকে কনসিডার করছি, ভ্যালু অফ কে, মানে ম্যাগনিটিউড দ্যাট ইজ বলতে চাইছি। তো এবার এখানে যদি আমি ব্যাপারটাকে দেখি যে নাম্বার অফ স্টেটস মানে এরকম আর কি, কে এর একটা পার্টিকুলার ইন্টারভ্যালে কতগুলো স্টেট বা কতগুলো মোড থাকে, তাহলে আমরা দেখতে পাবো, প্রথমত আমরা দেখতে পাবো যে যদি কে এর ভ্যালু 2 pi by l এই অ্যামাউন্ট চেঞ্জ করা হয়, তাহলে একটা স্টেট পাওয়া যাচ্ছে যদি ডান দিকে চেঞ্জ করি। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি আমি বাঁদিকে চেঞ্জ করি, বাঁদিকে এই সেম অ্যামাউন্ট চেঞ্জ করি, তাহলে আমি আরো একটা স্টেট পাচ্ছি। এবার যেহেতু ডেন্সিটি অফ স্টেটস এর ডেফিনেশনটা হচ্ছে, কেননা আগেই বলেছি, ও সেই ছবিটা কোথায় গেল, কেননা আগেই বলেছি যে এখানে আমরা এনার্জি ইকুয়াল টু এইচ কাট ওমেগা, এবং সেই জন্য আমরা ডেন্সিটি অফ স্টেটস কে ওমেগার ফাংশন হিসেবে বার করি, কিন্তু ডাইরেক্ট রিলেশনটা জানি না, তাই ডিএন ডিকে করছি। কিন্তু ঘটনা হচ্ছে যে ওমেগা তো নেগেটিভ হয় না, ওমেগা ইজ পজিটিভ অনলি। তার মানে দাঁড়ালো যে ওমেগা রিলেটেড ম্যাটার যখন আমরা কনসিডার করব, তখন আমাদের সবসময় ম্যাগনিটিউডটাকেই দেখতে হবে। অর্থাৎ কেটা 2 পাই বাই এল চেঞ্জ করলাম, অর্থাৎ এই চেঞ্জটা প্লাস 2 পাই বাই এলও হতে পারে, মাইনাস 2 পাই বাই এলও হতে পারে, শুধুমাত্র ম্যাগনিটিউডের চেঞ্জ অফ ম্যাগনিটিউড উইল বি কনসিডার্ড। এই কথাটার অর্থ হচ্ছে, এবং সেটা সেই গ্রাফ থেকেও তুই বুঝতে পারিস যে এইদিকে কে আর এদিকে ওমেগা প্লট করছি। তো এবার কেটাকে আমি মানে এরকম ছিল ব্যাপারটা,
তো কেটাকে আমি এ পাশে চেঞ্জ করছি বা ও পাশে চেঞ্জ করছি, আমার কিন্তু নাম্বার অফ স্টেটস, মানে কে এর ম্যাগনিটিউডটাই এখানে ইম্পর্টেন্ট। মানে এই সার্টেন অ্যামাউন্ট অফ কে আমি চেঞ্জ করছি, তার ফলে নাম্বার অফ স্টেটস কিন্তু এদিকেও একটা আছে আবার ওদিকেও একটা আছে। হ্যাঁ, তো কে এর ম্যাগনিটিউড যখন 2π/L এই অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, তখন আমি অ্যাকচুয়ালি দুটো স্টেট পাচ্ছি, একটা পজিটিভ এক্স অ্যাক্সিস মানে পজিটিভ কে এক্স অ্যাক্সিস এবং একটা নেগেটিভ কে অ্যাক্সিস, দুদিকটা মিলিয়ে ম্যাগনিটিউড 2π/L চেঞ্জ মানে নাম্বার অফ স্টেটস পাচ্ছি আমি দুটো। দেয়ারফোর ফর ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস, এতক্ষণ এই পুরো ব্যাপারটাই ওয়ান ডাইমেনশনাল ছিল, ডিএনডি কে এইটা দাঁড়াচ্ছে আমার 2 বাই, এবার কতটা ইন্টারভ্যাল আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিকে, এই ভ্যালুটা হচ্ছে 2π/L। দেয়ারফর ডিএনডিকে ইজ L/π। ক্লিয়ার? সুতরাং এইটা, this is density of states for one dimensional ল্যাটিস। এবং লক্ষণীয় হচ্ছে if we one dimensional ল্যাটিস d omega is L/π Vg, তো আমি যদি এরকম একটা কিছু প্লট করতে চাই, ওমেগা ভার্সাস ডি ওমেগা, ঠিক আছে, তো এবার গ্রুপ ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তো যদি এবার গ্রুপ ভেলোসিটিটা আবার কিসের থেকে পাবো, যেহেতু আমরা এই ব্যাপারটা জানি, ওমেগা কে, তো ওমেগা ইকুয়াল টু কি ছিল এক্স্যাক্টলি, এটা সাইন অফ হাফ কে এ ছিল, তাই না? না, তার সঙ্গে কি আরো কিছু একটা কি জানি একটা ছিল তার সঙ্গে, সেই ফ্যাক্টরটা, ও 4c/m, ওকে, আচ্ছা ওইটা মনে পড়ছে। 4c/m এর স্কোয়ার রুট সাইন অফ হাফ কে, ঠিক আছে। তো সেখান থেকে ডি ওমেগা ডিকে করে গ্রুপ ভেলোসিটি পাওয়া যাবে, এবং সেটা আসবে এক্সাক্টটা আনইম্পর্টেন্ট, কিন্তু সেটা আসবে হচ্ছে দ্যাট উইল বি প্রপোর্শনাল টু cos হাফ কে, ঠিক আছে। তো এবার সেইটা হচ্ছে, সেটা এখানে তলায় চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তারপর ডেন্সিটি অফ স্টেটসকে কিন্তু, হ্যাঁ আমি সেটা বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটার প্রোফাইলটা যেমনই দেখতে হোক না কেন, সেটা তোরা প্লট করিস বাড়িতে, হোমওয়ার্ক, কিন্তু এটা যেমনই দেখতে হোক, সমস্যা হচ্ছে কোনো জায়গায় যদি ভিজিটা 0 হয়, ভিজিটা 0 কখন হতে পারে, এন্ড পয়েন্টে, at the end of the Brillouin zone d omega dk is 0, অর্থাৎ গ্রুপ ভেলোসিটি 0। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, গ্রুপ ভেলোসিটি কেন Brillouin zone এর বাউন্ডারিতে 0 হয়, কেননা Brillouin zone এর বাউন্ডারিতে না যাওয়ার আগে পর্যন্ত তো ওটা ট্রাভেলিং ওয়েভই থাকে, কিন্তু Brillouin zone এর বাউন্ডারিতে গেলে যেহেতু ব্র্যাগস কন্ডিশন স্যাটিসফাই হয়, সেই আগে দেখেছিলাম Brillouin zone এর বাউন্ডারিতে সবসময় ব্র্যাগস কন্ডিশন স্যাটিসফাই হয়, তার ফলে এখানে স্ক্যাটারিং হয়, তাহলে ট্রাভেলিং ওয়েভটা এখানে একটা ব্র্যাগ স্ক্যাটার্ড হয়, এবং একটা e⁻i⁴ এটা যদি যেতে থাকে তাহলে স্ক্যাটার্ড হয়ে একটা e⁻−i⁴ সুপারপজিশনের ফলে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, তো তার ফলে ওয়েভটার মুভ করছে না এবং গ্রুপ ভেলোসিটি 0। যাই হোক, তো গ্রুপ ভেলোসিটি 0 হলে আবার ডেন্সিটি অফ স্টেট ব্লো আপ, ইট ব্লোজ আপ। সুতরাং ডেন্সিটি অফ স্টেটস এর প্রোফাইলটাতে কোথাও কোথাও
সিঙ্গুলারিটি থেকে, ঠিক আছে। তো এই সিঙ্গুলারিটি অফ ডেন্সিটি অফ স্টেটস সেইটা আবার একটা সলিড স্টেট ফিজিক্সের একটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার আর কি। মানে যেই পয়েন্টে সিঙ্গুলারিটি থাকে সেই পয়েন্টগুলোতে মেটেরিয়ালের স্পেশাল প্রপার্টি অনেক সময় দেখতে পাওয়া যায়। এটা আমি এমনি বললাম, এটা ডিটেলস এখন নেই, বাদ। এটা গেল 1 ডাইমেনশন। এবার সেখান থেকে সরাসরি চলে যাই 3 ডাইমেনশনে, কারণ আলটিমেটলি আমরা 3 ডাইমেনশনেরই ল্যাটিস নিয়ে কাজ করব। তো 3 ডাইমেনশনের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট এটাই যে কে এক্স, কে ওয়াই, কে জেড বাউন্ডারি কন্ডিশন তো একই ধরনের, ফলে এই তিনটের ক্ষেত্রেই অ্যালাউড ভ্যালুগুলো এইরকম। আচ্ছা, এই 3 ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা কিউবিক ধরে নিচ্ছি সুবিধার্থে, ঠিক আছে। ইউনিট সেলের সবকটা সাইডই এল, অতএব প্লাস মাইনাস 2 পাই বাই এল, 4 পাই বাই এল এটসেট্রা এরকম করে করে চলছে। সেটার মানে হলো যে ইন কে স্পেস, আচ্ছা কে স্পেসটা ড্রই করা যাক। এটা হচ্ছে আমার কে স্পেস, কে এক্স, কে ওয়াই, কে জেড। টু পাই বাই এল, 4 পাই বাই এল, এখানেও তাই, এখানেও তাই। তো একটা অ্যালাউড মোড এইখানে আছে, আর একটা অ্যালাউড মোড, বাবারে তো দেখানো মুশকিল। ও আচ্ছা, এক্স ওয়াই জেডটা আমি একটু, আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, নেক্সট অ্যালাউড মোডটা হবে 2 পাই বাই এল, 2 পাই বাই এল, 2 পাই বাই এল, মানে পেছন দিকে। আচ্ছা, এখানে একটু বোর্ডে দেখানো মুশকিল, কিন্তু ব্যাপারটা একটু ইমাজিন করতে হবে যে একটা 3 ডাইমেনশনাল গ্রিড আছে এবং অ্যালাউড মোডগুলো আর কি মানে এরকম একটা ব্যাপার আছে অ্যাকচুয়ালি। এরকম একটা কিউব টাইপের ব্যাপার আছে, 2 পাই বাই এল, প্রত্যেকটা সাইড হচ্ছে কে স্পেসের কথা বলছি, প্রত্যেকটা সাইড 2 পাই বাই এল, এবং সেই কিউবের প্রত্যেকটা কর্নার পয়েন্টে একটা করে অ্যালাউড মোড আছে, ঠিক আছে। এটাকে যদি পুরো 3 ডাইমেনশনাল গ্রিডকে 3 ডাইমেনশনে দেখাতে পারলে ব্যাপারটা ওইরকমই হতো। সুতরাং এবার কি ল্যাটিস পয়েন্টের ক্যালকুলেশনের সময় আমরা দেখেছিলাম যে এইরকম স্ট্রাকচার হলে পরে যেহেতু প্রত্যেকটা পয়েন্ট কিউবের প্রত্যেকটা কর্নার অ্যাডজেসেন্ট সমস্ত কিউবের মধ্যে শেয়ারিং হয়, তাই একটা 1 cubic cell of volume 2 pi by L whole cube has only one mode, ঠিক আছে। মানে প্রত্যেকটা কর্নারে শেয়ারিং হয় এবং প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রেই আর কি ল্যাটিস পয়েন্টের মানে প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রেই কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। এবার 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা কর্নার থেকে 1/8 কন্ট্রিবিউশন হয়ে ব্যাপারটা 1 হয়। এইটা আগেরটার ক্ষেত্রে 1 ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে আমি যদি একইভাবে ভাবার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম যে এইখানে যে পার্টিকুলার মোডটা আছে সেটা শেয়ারিং হচ্ছে, ডান দিকেরটাও এটাকে শেয়ার করছে, বাঁ দিকেরটাও এটাকে শেয়ার করছে, তাহলে একটা ইউনিট সেলে এর কন্ট্রিবিউশন হচ্ছে হাফ, এবং এদিকে একটা আর এপাশে একটা দিয়ে হাফ প্লাস হাফ
1, এইরকম হবে ব্যাপারটা। আচ্ছা, তো এটার ক্ষেত্রে যেমন 2π/L হোল কিউব, এটা হচ্ছে পুরো কিউবিক সেল, এবার তার হচ্ছে একটাই মোড। সুতরাং এইটার ক্ষেত্রে এই পার্টিকুলার 3 ডাইমেনশনাল ল্যাটিস, যেখানে কিনা ল্যাটিসটা কিউবিক, সেটার ক্ষেত্রে dn/dk সেই জিনিসটা হবে না, এখান থেকে একবারে dn/dk বের করা যাবে না। এখানে এখন অবধি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 1 নাম্বার, মানে 1 স্টেট in a cube of ভলিউম কত, 2π/L হোল কিউব in k স্পেস। কিন্তু এইবার আমার দরকার ম্যাগনিচুড, সেই আবার আগেরটার মতনই সমস্যা। ঠিক আছে, আগেরটাতে যেমন এটা সিম্পল দেখতে ছিল বলে আমি হাতে করে ক্যালকুলেট করেছিলাম যে ডান দিকে প্লাস কে আর বাদিকে মাইনাস কে, তো কে এর ম্যাগনিচুড 2π/L এর জন্য দুটো স্টেট। ঠিক আছে, ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিয়েছিলাম, দেখে বোঝা যাচ্ছিল। এখানেও ম্যাগনিচুডের ব্যাপারটাই আসবে, যে কে এর ম্যাগনিচুড যদি কে থেকে কে প্লাস ডিকে হয়, তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য নাম্বার অফ স্টেট। তো যেহেতু এটা 3 ডাইমেনশনাল স্পেস, এটা ভালো করে শোন, যেহেতু এটা 3 ডাইমেনশনাল স্পেস, তাহলে কে এর ম্যাগনিচুড একটা সার্টেন ভ্যালু। ঠিক আছে, একটা সার্টেন ভ্যালু অফ কে, সেটা মিন করে একটা স্ফিয়ার অফ রেডিয়াস কে। অল পসিবল ডিরেকশন আমি কনসিডার করলাম এখানে, কেননা ডেন্সিটি অফ স্টেটস এর ডেফিনেশন হচ্ছে কে এর ম্যাগনিচুড চেঞ্জের সাথে নাম্বার অফ স্টেটের চেঞ্জটা কত। তাহলে 3 ডাইমেনশনাল স্পেসে কে এর ম্যাগনিচুড বলতে একটা, মানে কে এর একটা ফিক্সড ম্যাগনিচিউড মানে হচ্ছে একটা গোটা ভলিউম, স্ফেরিক্যাল ভলিউম, যার রেডিয়াস কে, অর্থাৎ সেই স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4π/3 k cube. This is the volume of the sphere, 4π k cube by 3, এবং what is the number of states inside the sphere of radius k? Number of state টা হবে 4π k cube by 3 divided by 2π/L কিউব। তার কারণ এই কিউবের মধ্যে 2π/L হোল কিউব, এই কিউবে একটাই স্টেট থাকে, মানে এই ভলিউমের মধ্যে একটাই স্টেট থাকে। তাহলে 4π k cube by 3 এই ভলিউমে কতগুলো স্টেট থাকবে, 4π k cube by 3 কে 2π/L হোল কিউব দিয়ে ভাগ করলে যা পাবো তাই। তাহলে দিস ইজ দ্য নাম্বার অফ স্টেটস ইনসাইড দ্য স্ফিয়ার। এরকম আমার অ্যালাউড kx ky kz অনুযায়ী কতগুলো ডটস আছে উইদিন দিস স্ফিয়ার, সেই নাম্বারটা হচ্ছে এইটা, L by 2π হোল কিউব 4π k cube by 3। ব্যাস, n পেয়ে গেছি, এবার কোনো চাপ নেই, n পেয়ে গেছি, এখান থেকে ডেরিভেটিভ করে dn/d কে, এবং dn/d কে আসবে, আর আমি এখানে L কিউবটাকে যদি ভলিউম ইউজ করি, ভলিউম অফ ইউনিট সেল,
তাহলে ব্যাপারটা এরকম, ভি কে স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার। তাই আসছে কি, সংক্ষেপে লিখলাম কে স্কোয়ার 3 কে স্কোয়ার, 3 কেটে গেল, আর ওদিকে এটা হলো, হ্যাঁ এটা এইটা। তো দিস ইজ মাই ডিএনডিকে। অর্থাৎ density of states in 3 dimension will be dndk dk d omega, অর্থাৎ vk square by 2 pi square divided by group velocity। আচ্ছা, এই যে ক্যালকুলেশনটা এতক্ষণ ধরে হলো, এটা এটা কে কে কার কার কনফিউশন আছে একটু বলতো, কারণ এরপরে আর কিছু কনসেপচুয়াল ব্যাপার নেই, এরপরে পাতি ক্যালকুলেশন আছে, ইন্টিগ্রেশন আছে, আর কিছু নেই। কিন্তু এই জায়গাটা একটু হ্যাঁ বল। ঠিক, কিউবিক ল্যাটিসে তো পার সেলে একটা কন্ট্রিবিউশন, এমনি অরিজিনাল ল্যাটিসেও তো একটা সেলে একটাই কন্ট্রিবিউশন থাকে। মানে কি, আরেকবার বল। ও হ্যাঁ, বিসিসি তে দুটো অবশ্যই, ডেফিনেটলি দুটো, এবং এফসিসি তে হচ্ছে তোর 1 2 3 টোটাল 4টে। হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস। হ্যাঁ, কোনটা আরেকবার বল। ও ও ওইটা। হুম হুম। হ্যাঁ এটার দেখ, মানে আসলে কে এর ম্যাগনিচুড তো ওই জন্য একটু ব্যাপারটা একটু আর কি ঘেটে, মানে একটু কমপ্লিকেটেড ওই জন্য হয়। মানে আমার এখানে মেন কোশ্চেনটা হচ্ছে কে এর ম্যাগনিচুড আমি চেঞ্জ করব, কে থেকে ডিকে, এই চেঞ্জ করার ফলে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আসলে 2 ডাইমেনশনটা ভেবেছিলাম হোম টাস্কে দেবো, কিন্তু 2 ডাইমেনশনটা থাকলে একটু ব্যাপারটা ভিজুয়ালাইজেশন সুবিধা হয়। মনে কর 2 ডাইমেনশনাল স্ট্রাকচার কে এক্স কে ওয়াই, তো এখানেও মনে করি ওইটাই আছে, 0 প্লাস মাইনাস 2 পাই বাই এল, 4 পাই বাই এল এটসেট্রা। এই আচ্ছা, এবার এখানে এই ছবিতে অ্যালাউড স্পট, এটা এটা এরকম ভাবে ঠিক আছে। তো এটা সকলেই হচ্ছে অ্যালাউড স্টেটস। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যদি যেটা বলছিলাম আসলে ডেনসিটি অফ স্টেটস এই কনসেপ্টের উৎপত্তিটা কেন হয়, তার কারণ আর কিছুই না। এমনিতে তো এরা ইকুই স্পেসড, তাতে কোনো সমস্যা নেই, এই গ্যাপগুলো সব ইকুয়াল, কিন্তু কে ওয়াই কে এক্স কে এর ম্যাগনিচুড বলতে বোঝায় কে স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার, রাইট? তার মানে কি, দিস ইজ আ সার্কেল, মানে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার, তার মানে কনস্ট্যান্ট কে, মানে কে এর একটা ফিক্সড ম্যাগনিচুড বলতে অ্যাকচুয়ালি কি বোঝাবে, এই প্লেনে একটা সার্কেল বোঝাবে, এরকম একটা সার্কেল, এরকম একটা সার্কেলের সমস্ত পয়েন্টে কে কনস্ট্যান্ট, আবার এরকম একটা সার্কেলের
সমস্ত পয়েন্টে হচ্ছে কে কনস্ট্যান্ট, এরকম একটা সার্কেল, তার সমস্ত পয়েন্টে কে কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার আমি যদি তাহলে কে এর যে ম্যাগনিটিউড সেটাকে ধরা যাক এটা k1, এটা k2 আর এটা হচ্ছে k3। ঠিক আছে, কে এর তিনটে ম্যাগনিটিউড নিলাম, k1 k2 k3। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে k1টাকে আমি যদি সামান্য বড় করি, k2টাকে আমি যদি স্লাইটলি বাড়াই আর k3কে আমি যদি স্লাইটলি বাড়াই, তাহলে কিন্তু কতগুলো এক্সট্রা ডট আমার মানে সার্কেলের মধ্যে ঢুকবে। এই যেমন ধর k1, ঠিক আছে, এই যে সব থেকে ছোট সার্কেলটা k1, তো k1কে আমি যদি কিছুটা বাড়াই, অ্যাকচুয়ালি ঘাড়ে ঘাড়ে পড়ে যাচ্ছে, কিন্তু আমি তাহলেও বুঝতে পারবি যে k1 সার্কেলটাকে আমি যদি সামান্য বড় করি তাহলে ও এতটুকু এক্সট্রা এরিয়া কভার করছে, তাই তো। কিন্তু k2কে আমি যদি সামান্য বাড়াই সার্কেলটাকে, তাহলে কিন্তু ও তার থেকে অনেক বেশি এক্সট্রা এরিয়া কভার করছে, এবং k3কে আমি যদি সাইজে বাড়াই তাহলেও আরো অনেক বেশি এক্সট্রা এরিয়া কভার করছে। তার ফলে যেটা হবে সেটা হলো, আমি যদি ইকুয়াল ডিকে k1 k2 k3 তিনটে সার্কেলকেই আমি অল্প একই পরিমাণে বাড়ালাম, ঠিক আছে, ডিকে এই ফিক্সড অ্যামাউন্ট তিনটে সার্কেলকেই বাড়ালাম, কিন্তু নাম্বার অফ স্টেটস বড় সার্কেলের ক্ষেত্রে অনেক বেশি বাড়বে। এটা ছবি থেকেই পরিষ্কার। আমার কে এর ম্যাগনিটিউড, আমি কে ছিল, কে থেকে যদি কে প্লাস ডি কে করি, তাহলে যে নাম্বার অফ স্টেটস এর যে চেঞ্জ সেটা ছোট সার্কেলের ক্ষেত্রে অনেক কম হবে, বড় সার্কেলের ক্ষেত্রে অনেক বেশি হবে, এবং এই সার্কেলটা যত বড় হবে ততই কিন্তু এটা বেশি হবে। তার মানে দাঁড়ালো এটাই যে এই যে ডিএন ডিকে এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কিন্তু দিস ইজ আ ফাংশন অফ কে। কে এর ভ্যালু ইকুয়াল অ্যামাউন্ট বাড়ালে যে ডিএন এর ভ্যালু ইকুয়াল অ্যামাউন্ট বাড়বে, মানে এটা যে কনস্ট্যান্ট সেটা কিন্তু একেবারেই নয়। যত আমি লার্জার কে কনসিডার করব, ততই কিন্তু কেটাকে সামান্য একটু বাড়ালেই অ্যালাউড নাম্বার অফ স্টেটস অনেক বেশি বেশি রেটে বাড়বে। সেখান থেকে ডেন্সিটি অফ স্টেটস এর কনসেপ্টের উৎপত্তি, যে কে একটু চেঞ্জ করলে নাম্বার অফ স্টেটস কতটা বাড়ছে, এবং সেটা বিভিন্ন কেতে বিভিন্ন রকম। সুতরাং অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে বিভিন্ন ওমেগাতে বা বিভিন্ন এনার্জি লেভেলে কিন্তু এই ব্যাপারটা বিভিন্ন রকম। ওমেগার চেঞ্জে নাম্বার অফ স্টেটস এর প্রচুর চেঞ্জ হয়, বিভিন্ন এনার্জি লেভেলে সেটা বিভিন্ন রকম হয়। আচ্ছা, এটা গেল এই। এবার নেক্সট হচ্ছে, আমি যদি এটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে সিম্পল কি করতে হবে, মানে যেটা আমরা আগেরটার ক্ষেত্রে করেছি ওটা 3 ডাইমেনশন ছিল বলে একটা স্ফিয়ার নিয়েছিলাম, কিন্তু এটা 2 ডাইমেনশন, তাই অ্যাটলিস্ট ওটার থেকে অনেক সিম্পল হবে ব্যাপারটা। এটা কিছুই নয়, এই একটা করে স্কোয়ার আছে বেসিক্যালি, তো প্রতিটা স্কোয়ারে একটাই পয়েন্ট আছে। সো দেয়ার ইজ ওয়ান পয়েন্ট ইনসাইড কত এরিয়া, এটা 2 পাই বাই এল হোল স্কোয়ার। এই এরিয়াতে এই এরিয়া পিছু একটা করে পয়েন্ট আছে, ক্লিয়ার? তো এইবার আমি জানতে চাই যে কে কনস্ট্যান্ট, অর্থাৎ একটা সার্কেল আগেই বললাম। তো এইবার আমি জানতে চাই যে একটা কনস্ট্যান্ট কে এর জন্য কতগুলো পয়েন্টস আছে, হাউ মেনি, মানে নাম্বার অফ পয়েন্টস ইনসাইড আ বা এরকম ভাবে না বলে এটা বললে বেশি ভালো, নাম্বার অফ স্টেটস হ্যাভিং কে লেস দ্যান কিছু একটা কে নট, একটা নির্দিষ্ট কে আমাকে বলে দিল কে নট, তার থেকে কম ওয়েভ ভেক্টরওয়ালা কতগুলো নাম্বার অফ স্টেট আছে, সেটা বার করতে গেলে আমি কি করব? প্রথমেই আমি, যেহেতু আমি এইটা জানি যে 2 পাই বাই এল হোল স্কোয়ার এই এরিয়াতে একটা পয়েন্ট থাকে, তাহলে কে নট এই ওয়েভ ভেক্টরের করেসপন্ডিং কতটা এরিয়া এই স্পেসে আছে
সেই এরিয়াটা হচ্ছে পাই কে নট স্কোয়ার। এই এরিয়াকে এই স্কোয়ারের এরিয়া দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটাই আমার নাম্বার অফ স্টেটস, কেননা একটা স্কোয়ারে একটাই পয়েন্ট আছে। তাহলে এই এরিয়াকে আমি একটা স্কোয়ারের এরিয়া দিয়ে ভাগ করব, করে যা পাবো সেটাই হচ্ছে আমার নাম্বার অফ স্টেটস। এটা 2 ডাইমেনশনে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে তাহলে কি হবে, ভলিউম একটা কে নটের জন্য একটা পার্টিকুলার ভলিউম, সেটাকে ভাগ করে দেবো একটা কিউবের ভলিউম দিয়ে, কারণ একটা কিউবে একটা স্টেট, একটা কিউবে একটা স্টেট। তাহলে আমি একটা পার্টিকুলার কে এর থেকে কম ওয়েভ ভেক্টরওয়ালা কতগুলো স্টেট আছে সেই কে এর জন্য যা টোটাল ভলিউম সেটাকে কিউবের ভলিউম দিয়ে ভাগ করে দেবো, কারণ একটা কিউবে একটা স্টেট, তাহলে টোটাল এই স্ফিয়ারের ভলিউমের মধ্যে কতগুলো কিউব আছে ততগুলো স্টেট। তাই ভাগ করলাম, করে আমি এটা যেটা পেলাম সেটা হচ্ছে নাম্বার অফ স্টেটস ইনসাইড দ্য স্ফিয়ার। তার মানে নাম্বার অফ স্টেটস যাদের ওয়েভ ভেক্টর কে এর থেকে কম। এবার তারপর এটাকে ডিএনডিকে করলে আমি এইটা পাচ্ছি যে কে থেকে কে প্লাস ডি এর মধ্যে, এবং এখানে লক্ষণীয় যে এটা কিন্তু দিস ইজ প্রপোর্শনাল টু কে স্কোয়ার, অর্থাৎ যত বড় স্ফিয়ার নেব ততই আমার নাম্বার অফ মানে ডেন্সিটি অফ স্টেটস বাড়বে, অর্থাৎ যত বড় স্ফিয়ার নেব ততই স্ফিয়ারকে সামান্য ঠেলে বড় করে দিলে অনেক বেশি বেশি করে স্টেট ইনক্লুডেড হবে বা সংখ্যাটা বাড়বে আর কি। কে এর একটু চেঞ্জেই নাম্বার অফ অ্যালাউড স্টেট অনেক বেশি চেঞ্জ হবে। মানে এটা কনস্ট্যান্ট নয়, এটাই বারবার বলতে চাচ্ছি যে কে বাড়ালে এন বাড়বে, বাড়ার পরিমাণটা কনস্ট্যান্ট নয়, যত লার্জ কে কনসিডার করবো ততই দ্রুত গতিতে বাড়তে থাকবে আর কি নাম্বার অফ অ্যালাউড স্টেটস। ঠিক আছে, বুঝেছিস? যাই হোক, 2 ডাইমেনশনটা তো তাহলে আর কি বলেই দিলাম, ঠিক আছে, কি আর করা যাবে। তাও 2 ডাইমেনশনের ডেন্সিটি অফ স্টেটস এর এক্সাক্ট এক্সপ্রেশনটা ওমেগার টার্মে, ওটা একটু বের করে রাখবি। ওকে, হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের অস্ত্রশস্ত্র রেডি। এবার নাও উই উইল কনসিডার 2 মডেলস ফর স্পেসিফিক হিট। তার মধ্যে ডিবাই মডেলটা সহজ আর ডিবাই মডেলটা কঠিন আর আইনস্টাইন মডেলটা সহজ। আইনস্টাইন মডেলটা খুবই সহজ, কেননা এখানে ডেন্সিটি অফ স্টেটস আইনস্টাইন ধরেই নিয়েছিলেন, আমরা আইনস্টাইনই অ্যাকচুয়ালি আগে করেছিলেন, ডিবাইটটা পরে হয়েছে। আচ্ছা, আইনস্টাইন একটা খুব ভালো জিনিস ধরে নিয়েছিলেন, সেটা হচ্ছে যে হারমোনিক অসিলেটর গুলো সবাই একটাই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, only one frequency present। তাই যদি এনটা অ্যাটম থাকে তাহলে উনি বলেছিলেন যে ডেন্সিটি অফ স্টেটস হচ্ছে এই, সমস্ত অ্যাটম একটাই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। হ্যাঁ, এই এত সুন্দর একটা ব্যাপার হয়ে গেল, তার ফলে ইউ বের করাটা খুবই ইজি হয়ে গেল, কেননা ইউতে আমরা দেখেছিলাম এই, না লিমিটটা কি তখন বলেছিলাম, যখন ইউটা বলেছিলাম, না লিমিট বলিনি, লিমিট এখন বলবো না, লিমিটের অনেক গল্প আছে। মানে মোদ্দা কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির কিছু একটা রেঞ্জ যতটা আমার নেওয়া উচিত সেই অনুযায়ী ক্যালকুলেশনটা হবে, কিন্তু এখানে তো খুবই সিম্পল হয়ে গেল, কারণ একটা ডিরাক ডেল্টা ফাংশন হয়ে গেল। তার মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি দাঁড়ালো, হয়ে গেল এরকম, এন এইচ কাট ওমেগা নট e to the power h কাট ওমেগা নট বাই কেবিটি মাইনাস 1। এই হচ্ছে ল্যাটিসের এনার্জি। এটা হচ্ছে ল্যাটিসের স্পেসিফিক হিট। ডেল ইউ ডেল টি করলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম পাওয়া যাবে এন কেবি h কাট বাই ওমেগা h কাট ওমেগা বাই কেবিটি
হোল স্কোয়ার ও আচ্ছা ওমেগা নট এটা জাস্ট ডেল ডেল টি করেছি আর কিছু করিনি। ঠিক আছে, এবার এটাকে অ্যাকচুয়ালি কার কি ভার্সাস কি প্লট করব, স্পেসিফিক হিট ডিভাই তো আমরা এখানে ঠিক আছে। আচ্ছা আমরা এবার প্লটটা করব স্পেসিফিক হিট ভার্সাস টেম্পারেচার না করে টেম্পারেচারকে আমরা একটু স্কেল করি, এখানে স্কেল করে আমরা একটা আইনস্টাইন টেম্পারেচার ডিফাইন করি। কিছুই না, আইনস্টাইন টেম্পারেচার মানে হচ্ছে জাস্ট এই পার্টটাকে একটা ইয়ে করা আর কি, থিটা ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা নট বাই কেবি, মানে এটাকে একটু আর কি সিম্পলিফাই করলো, বুঝেছিস তো? মানে এখানে নিচে যেটা এই ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি এটার টার্মে লিখতে গেলে এটা এরকম লিখি, কারণ প্লটও করতে হবে। ব্যাপারটা এরকম এন কেবি থিটা ই বাই টি হোল স্কোয়ার ই টু দ্য পাওয়ার থিটা ই বাই টি ই টু দ্য পাওয়ার থিটা ই বাই টি মাইনাস 1। এই এবার এটাকে যদি প্লট করি, টেম্পারেচার স্মল টেম্পারেচার ইয়ে করবে আচ্ছা এটা ম্যানুয়ালি বোঝাটা একটু ইয়ে, যদি আমি স্মল টেম্পারেচার কনসিডার করি that means theta e by t becomes large, theta e by t large মানে হচ্ছে cv nkb theta e by t whole square উপরে e to the power theta e by t, আর নিচে যেহেতু theta e by t লার্জ তাহলে নিচেরটাকে অ্যাপ্রক্সিমেটলি মানে 1টাকে নেগলেক্ট করা যায়, so it becomes এইটা, আর এখানে হচ্ছে e to the power মাইনাস থিটা ই বাই টি, সুতরাং ব্যাপারটা এরকম এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। ও আচ্ছা এখানে আবার আমি টি বাই থিটা ই প্লট করছি, তাহলে ব্যাপারটা উল্টে যাবে। তাহলে ব্যাপারটা হবে ই টু দ্য পাওয়ার মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্মল টেম্পারেচার স্মল টি, মানে অরিজিনের কাছাকাছি গ্রাফটা কিরকম দেখতে হবে। এই এখন স্মল এক্স, তাহলে এক্সপোনেনশিয়ালকে আমি আরেকটু কিছু কি আর করা যায়, স্মল এক্স মানে হচ্ছে 1 বাই এক্সটা লার্জ, না এখানে আর কিছু করার নেই। ঠিক আছে, এর থেকে বেশি এটাকে সিম্পলিফাই করা যাবে না। তো স্মল এক্স এর কাছে এটার বিহেভিয়ারটা তাহলে কিরকম হবে, টু দ্য পাওয়ার 1 বাই এক্স, তার মানে হচ্ছে কি এক্স বাড়লে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাড়লে হচ্ছে 1 বাই এক্স কমছে, তার মানে ই টু দ্য পাওয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইনক্রিজিং।
কিন্তু এটার সঙ্গে আবার নিচের একটা এক্স স্কোয়ার আছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি যে গ্রাফ প্লটিং এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবি যে এক্সপোনেনশিয়াল হচ্ছে ডমিনেটিং, এক্সপোনেনশিয়াল সবসময় স্ট্রং ভেরিয়েশন কম্পেয়ার টু পলিনোমিয়াল। একটা যদি পলিনোমিয়াল থাকে, একটা যদি এক্সপোনেনশিয়াল থাকে, তাহলে এক্সপোনেনশিয়ালের এফেক্টটা সবসময় বেশি থাকবে। তো এক্সপোনেনশিয়াল টার্মটা এক্স বাড়লে বাড়ছে, আর পলিনোমিয়াল 1/x², যেটা কিনা এক্স বাড়লে পরে কমছে। কিন্তু যেহেতু এক্সপোনেনশিয়াল সবসময় স্ট্রং, তার মানে ওভারঅল জিনিসটা বাড়বে, কিন্তু একটু কম বাড়বে। যেহেতু নিচে একটা x² আছে, তাই জিনিসটা একটু এই ধরনের হবে। এটা গ্রাফ প্লটিংটা যেহেতু তোদের একটু শেখা দরকার, সেই জন্য এটা বললাম। তবে পাইথনে ফেললে বা আরো অজস্র গ্রাফ প্লটিং সফটওয়্যার আছে, এটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। তো প্লট করলে দেখা যাবে যে, মানে যদি এটা x² নিচে না থাকতো না, তাহলে এটা এমনি চরচর করে বেড়ে যেত আর কি, এটা সিম্পল এরকম ভাবে বেড়ে যেত। কিন্তু যেহেতু এখানে নিচে একটা x² ঢুকে গেছে, তাই এটা ঠিক এরকম হবে না। এটা শুরুর দিকে ইনফ্যাক্ট খুব কমই বাড়বে, এবং তারপর এটা আস্তে আস্তে বেড়ে টেড়ে ফাইনাল স্টেজে গিয়ে কিন্তু এটা অবশ্যই ডুলং পেটিটকে স্যাটিসফাই করবে। ডুলং পেটিট যেটা আমরা একদম প্রথমে পেয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট অসিলেশনও নয়, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেটর, কিন্তু কোয়ান্টাম ধরিনি আমরা আর কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর ধরে আমরা ডুলং পেটিট পেয়েছিলাম 6 ক্যালোরি পার মোল ডিগ্রি সেলসিয়াস। মানে প্যারামিটারের টার্মে সেটা ছিল 3n, মানে 1 মোলের জন্য 3 NaKB, এইটা ছিল। ওকে, তো এই ব্যাপারটা একটা ক্লাসিক্যাল লিমিট। তাহলে আইনস্টাইনের স্পেসিফিক হিট ভার্সেস টেম্পারেচার যে ভেরিয়েশনটা আমরা পাচ্ছি, সেটা ক্লাসিক্যাল লিমিটে গিয়ে, অর্থাৎ ভেরি হাই টেম্পারেচার, এই লিমিটটা তোরা চেক করবি, চেক দ্য লিমিট, যে t টেন্ডস টু ইনফিনিটিতে এই স্পেসিফিক হিটটা 3 NaKB এটা হচ্ছে কিনা। এটা তোরা বাড়িতে চেক করবি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আইনস্টাইনের মডেল। কিন্তু বলা বাহুল্য যে আইনস্টাইনের মডেলটাও পুরোপুরি স্পেসিফিক হিটকে এক্সপ্লেন করতে পারেনি। এখানে তো শুধুমাত্র এক্সপোনেনশিয়াল আছে, আর তার তলায় একটা t² আছে। তো এই ব্যাপারটা কিন্তু দেখা গেল যে রিয়েলিস্টিক্যালি আমি যখন সোডিয়াম বা জার্মেনিয়াম বা যে কারোই আর কি স্পেসিফিক হিট যখন আমি প্লট করছি ভার্সাস টেম্পারেচার, তখন দেখা গেল যে স্পেসিফিক হিটের সঙ্গে টেম্পারেচারের কিউবের একটা লিনিয়ার রিলেশন আছে। সিভিকে টি কিউবের সঙ্গে প্লট করলে, মানে এখানে তো আমরা t/θ এর সঙ্গে প্লট করেছিলাম, টি কিউবের সঙ্গে প্লট করলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে এক্সপেরিমেন্টে। তো এই টি কিউব, এটা তো আইনস্টাইনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। মানে যত গন্ডগোল অ্যাকচুয়ালি এই জায়গাটাতে, বুঝেছিস তো? মানে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ারে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই, তাই সমস্যা নেই। এই জায়গার যে এই জায়গাটা, মানে লো টেম্পারেচারের জায়গাটাতেই যত প্রবলেম, মানে সেটা এরকম, মানে এক্সপেরিমেন্টের সঙ্গে কিছুতেই আর কি থিওরির ম্যাচ খাচ্ছে না। ওকে, তো এক্সপেরিমেন্টালি দেখা গেল যে সিভির সঙ্গে কিউবের একটা রিলেশন আছে। লো টেম্পারেচারে সিভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি কিউব, এবং ডিবাই এটার এক্সপ্লেনেশন দেন, সেই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় ডিবাই টি কিউব ল। ডিবাই কি করলেন? ওটাই করলেন যেটা আমরা জাস্ট একটু আগে পড়লাম। কেননা আইনস্টাইন কিন্তু এইটা ধরে নিয়েছিলেন, হুইচ ইজ রং, সমস্ত অসিলেটর মোটেও একটা মাত্র ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে না, রাদার একটা খুব বাজে টাইপের ডিস্ট্রিবিউশন থাকে। তো
Debye model for density of states. D omega equal to, আচ্ছা লাস্ট আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম। আচ্ছা এই পেজটা বড্ড ক্লামজি হয়ে গেছে, নতুন পেজে যাই। ডিবাই মডেল ডি ওমেগা ইকুয়াল টু ভি ওমেগা স্কোয়ার, ও এটা এখনো আসেনি, ভি কে স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার জি কে ডি ওমেগা। আচ্ছা এবার আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নেব, সেটা হচ্ছে আমরা ওমেগা ইকুয়াল টু কেভি এই জিনিসটা ধরে নিচ্ছি, অর্থাৎ আমরা একটা ক্লাসিক্যাল ইলাস্টিক নন ডিসপারসিভ মিডিয়াম ধরে নিলাম। নন ডিসপারসিভ অর্থাৎ ওমেগা, আগেই বলেছিলাম ওমেগা হচ্ছে প্রপোর্শনাল টু কে এবং ভি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি অফ সাউন্ড। ঠিক আছে, তার মানে আমরা এখন আর ওইটা ধরছি না, এই ব্যাপারটা আর কিন্তু ধরছি না। ঠিক আছে, একটা সিম্পলেস্ট, প্রচন্ড সিম্পলিফাইড একটা মডেল ধরছি, সেটা হলো ওমেগা প্রপোর্শনাল টু কে, জাস্ট এটা। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম এখানে সেটা হচ্ছে আমরা একটা ছোট রেঞ্জ ধরলাম, কারণ না ছোট রেঞ্জে কিন্তু ওমেগা আর কে প্রপোর্শনাল। ওকে, তো এই ব্যাপারটা আমরা এখানে আবার ইউজ করব। তাহলে ইউজিং দিস ডি ওমেগাটা একটু সুন্দর দেখতে হচ্ছে, which is v omega square by 2 pi square v cube। কেটা কের জায়গায় ওমেগা বাই ভি পুট করেছি, আর ডি কে ডি ওমেগার বদলে আমরা ডি কে ডি ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ভি। ওকে, এইবার u is d omega h cut by h cut omega e to the power h cut omega by kt minus 1। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে লিমিটটা কি হবে, জিরোটা তো ঠিকই আছে, আপার লিমিট এইখানেই হচ্ছে ডিবাইয়ের নেক্সট, মানে কি বলবো, মাস্টার স্ট্রোক যাকে বলে। ডিবাই বলছেন যে আপার লিমিটটা ইনফিনিটি কখনোই হবে না, রাদার একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে। কেন কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, তার কারণ এটা ভালো করে দেখ, দিস ইজ ইয়োর ডেন্সিটি অফ স্টেটস। এবার ডেন্সিটি অফ স্টেটসটা কি ছিল, অ্যাকচুয়ালি ডিএন ডি ওমেগা ছিল, তাই তো, নাম্বার অফ স্টেটস পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তার মানে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি ওভার সাম ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আমি যদি এটাকে মানে ওভার কমপ্লিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমার অ্যাকচুয়ালি কি পাওয়ার কথা, টোটাল নাম্বার অফ মোডস পাওয়ার কথা, মানে একটা সিস্টেমে টোটাল যতগুলো নাম্বার অফ মোড থাকতে পারে। এখন আমি এই পুরো ক্যালকুলেশনটা করছি ফর অনলি ওয়ান ব্রাঞ্চ। ঠিক আছে, কারণ আগেই বলেছি যে আমরা পোলারাইজেশনের ডিপেন্ডেন্সটা এখানে ধরছি না, তাই আমরা ধরেই নিচ্ছি যে এই পোলারাইজেশন আছে এবং এই ক্যালকুলেশনে একটাই মাত্র ব্রাঞ্চ ধরা হয়েছে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে যদি n নাম্বার অফ
মানে ল্যাটিসে যদি এনটা ইউনিট সেল থাকে তাহলে একটা ব্রাঞ্চে এনটা মোট থাকে, তার বেশি থাকে না। এটা আমরা আগেই ক্যালকুলেট করে দেখেছিলাম। এনটা ইউনিট সেল মানে একটা ব্রাঞ্চে একটা পোলারাইজেশন, একটা ব্রাঞ্চ, এনটা মোট সব সময়, এটাই ফিক্স, এটা হতেই হবে। তার মানে এই তো এই সিম্পল জাস্ট এই ব্যাপারটা থেকেই বোঝা যাচ্ছে যে এই লিমিটটা কখনোই ইনফিনিটি হতে পারে না, কারণ ইনফিনিটি হয়ে গেলে তো ব্যাপারটা প্রচুর লার্জ হয়ে যাবে। এখানে তো একটা কনস্ট্যান্ট আছে, তাই দেয়ার মাস্ট বি সাম আপার কাট অফ। এমনিতেও তোরা এটা দেখেও বুঝতে পারছিস যে এটাকে যদি ইনফিনিটি অব্দি ইন্টিগ্রেট করিস তাহলে এটা ইট উইল ব্লো আপ, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, অ্যান্ড দেন ইট উইল ব্লো আপ। তো অবভিয়াসলি ইট উইল নট ব্লো আপ, কেননা টোটাল ফ্রিকোয়েন্সির উপর ইন্টিগ্রেট করলে আলটিমেটলি একটা ক্যাপিটাল এন এইটাই আমাকে পেতে হবে। তো এইখান থেকে আই উইল গেট এটা আমি একবারে লিখলাম, মানে ইন্টিগ্রেশনের রেজাল্টটা। তাই এখান থেকে আমি পাচ্ছি ডি বাই কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। ওমেগা ডি কে বলা হয় ডি বাই কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এটাই আমার এখানে ইন্টিগ্রেশনের আপার লিমিট। ওকে, সো ইউ 0 to omega d d omega v omega square by 2 pi square v cube h cut omega e to the power h cut omega by kt minus 1। এইবার কিছু ডিজাইন করতে হবে। আচ্ছা, এইবার একটা জিনিস করতে হবে। আচ্ছা, এটা তো ছিল আমার ফর কি বলবো, মানে ফর এনি ওয়ান পোলারাইজেশন টাইপ, মানে পোলারাইজেশনের ইয়েটা তো আমরা ধরিনি। এইবার আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে ফোনন ভেলোসিটি, এই যে ভি, দা ফোনন ভেলোসিটি, মানে বেসিক্যালি প্রচন্ডই সিম্পলিফাইড একটা ব্যাপার। ফোনন ভেলোসিটি ইজ সেম ফর অল থ্রি পোলারাইজেশন। থ্রি পোলারাইজেশন মানে হচ্ছে একটা লঙ্গিচুডিনাল আর দুটো ট্রান্সভার্স, অল থ্রি পোলারাইজেশন। তাহলে এটা যেহেতু ফর ওয়ান পোলারাইজেশন, তাহলে অ্যাকচুয়াল ল্যাটিস এনার্জিটা হবে 3 টাইমস এই পুরোটা। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট গুলো বাইরে বার করি। 3vh কাট বাই 2 পাই স্কোয়ার v কিউব 0 to omega d omega কিউব আর নিচে e to the power h কাট omega by kt minus 1 d omega. Now let us assume h cut omega by kt equal to x, যেখানে xd হচ্ছে h cut omega d by kt। তাহলে ইন্টিগ্রেশনটা হবে 3vh cut by 2 pi square v cube 0 to xd x cube e to the power x minus 1, আচ্ছা, মাল্টিপ্লাইড বাই ওমেগা মানে হচ্ছে x কিউব, তার মানে kt বাই h কাটের হোল কিউব
kt by h কাট এটার হোল কিউব ইন্টু ডি ওমেগা মানে হচ্ছে ডি ওমেগা অর্থাৎ dx ইন্টু kt by h কাট। এই ব্যাপারটাকে আবার ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যাব। ইন্টিগ্রেশনের বাইরে নিলে যেটা হবে সেটা হলো একটা কনস্ট্যান্ট থাকবে, কারণ এখানে সবগুলোই কনস্ট্যান্ট, এইচ কাট, পাই, ভি, বোলজম্যান ইত্যাদি, ইন্টু e টু দ্য পাওয়ার 4, এটা ইম্পর্টেন্ট, তারপর ফলোড বাই সাম ইন্টিগ্রেশন x কিউব dx e টু দ্য পাওয়ার x minus 1। আচ্ছা, এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। স্পেসিফিক হিট, হোয়াট অ্যাবাউট স্পেসিফিক হিট? del u del t at constant v। এই পুরো এক্সপ্রেশনের মধ্যে এখানে একটা টেম্পারেচার আছে এবং এখানেও টেম্পারেচার আছে, কেননা x ইকুয়াল টু h কাট ওমেগা বাই kt। দেয়ারফোর তাহলে স্পেসিফিক হিটটা যেটা হবে, প্রথমে আচ্ছা এটাকে লিমিটটাও চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, নেভার মাইন্ড। এইটাকে অ্যাকচুয়ালি আর ডেরিভেটিভ করে লাভ নেই, কারণ এক্সাক্ট এক্সপ্রেশন তো এখান থেকে পাওয়া মুশকিল। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশনটা, ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক হিট বের করার আগে তো এই ইন্টিগ্রেটটা আমাকে পুরোটা করতে হবে, এবং ইন্টিগ্রেট করলে পরে ইন্টিগ্রেশনের রেজাল্টে মানে এই পোর্শনটায় এক্সটা তো থাকবে না, এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে এক্স ডি। মানে এই যে ব্যাপারটা, এই ইন্টিগ্রেশনটা, দিস ইন্টিগ্রেশন ইজ সাম, this integration will be some function of xt, তাই তো, এবং some complicated function of xt, এবং বেসিক্যালি xt এর মধ্যে xt এর মধ্যে h কাট ওমেগা ডি বাই kt আছে, অর্থাৎ সেখানে একটা টেম্পারেচার ঢুকে আছে। তো তার মানে এটা হচ্ছে অ্যানাদার ফাংশন অফ টেম্পারেচার t। ঠিক আছে, তো তার মানে দাঁড়ালো ল্যাটিস এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি সি টি টু দ্য পাওয়ার 4, এফ ড্যাশটা হয়তো মিসগাইডিং, এফ ড্যাশ না করে এটাকে f1 করি, f1। তো এটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এইবার তারপর এটা ডেরিভেটিভ করলে দুটো পার্ট আসবে, একটাতে টি কিউব থাকবে f1t, আরেকটাতে f1 এর ডেরিভেটিভ থাকবে। তো সেটার ডিটেইলড এক্সপ্রেশন, সেটা তো পুরোপুরি ডিপেন্ড করছে এই লিমিটের উপর xd, যেটা কিনা xdটা আবার ওমেগা ডির উপর ডিপেন্ড করছে। ওমেগা ডিটা কিসের উপর ডিপেন্ড করছে একটু দেখি। ওমেগা ডিটা ডিপেন্ড করছে ইন টার্ন বা এগুলো তো ওমেগাটা প্রচুর ঝামেলার এবং এটা করতে হবে। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে লো টেম্পারেচার রিজিয়নে স্টাডি করা। লো টেম্পারেচার রিজিয়ন, তাহলে এই পুরো ব্যাপারটাকে আমি যদি লো টেম্পারেচার রিজিয়নে স্টাডি করতে চাই,
So the u is ct to the power 4 0 xt x cube e to the power x minus 1 dx xt h cut omega d by kt. লো টেম্পারেচার মানে xt টেন্ডস টু ইনফিনিটি, t ভেরি স্মল, xt ভেরি লার্জ। তো এইটা আমাদের এখন অ্যাকচুয়ালি সুবিধা হয়ে গেল। 0 to infinity x cube dx e to the power x minus 1. দুটো লিমিট আমাকে এখানে অ্যাকচুয়ালি দেখতে হবে। একটা লো টেম্পারেচারে আমি প্রপোর্শনাল টু টি কিউব এটা পাচ্ছি কিনা, মানে স্পেসিফিক হিটটা, আর হাই টেম্পারেচার রিজিয়নে 3n কে এই জিনিসটা আসছে কিনা। হাই টেম্পারেচারটা এগেইন তোরা বাড়িতে ট্রাই করবি। আচ্ছা, লো টেম্পারেচারটা আমি এবার দেখি, এটাই দেখি, ল্যাটিস এনার্জিটাই দেখি। তো তার মানে আমাকে এখানে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা করতে হবে। 0 to infinity x cube dx by e to the power x minus 1। এটাকে অবশ্যই বিভিন্ন রকম ভাবে করা যায়, যে কোনো ইন্টিগ্রেশন, কিন্তু এই টেকনিকটা একটু সিম্পল বলে আমার মনে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ডিটেলে করা আছে। 1 by e to the power x minus 1, ঠিক আছে, 1 by e to the power x minus 1, সেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি দিস। আরে কি হলো? তারা এক সেকেন্ড, লেখা পড়ছে না। ঠিক আছে, 1 by e to the power x minus 1, সেটার জায়গায় আমরা বসাবো e to the power minus x s 1 থেকে ইনফিনিটি জিপি সিরিজ, ঠিক আছে। 1 by e to the power x minus 1 এটাকে সামেশন অফ জিপি সিরিজ হিসাবে লিখলাম। তাতে যেটা সুবিধা সেটা হচ্ছে এবার সামটাকে আমরা বাইরে বের করে নেব, আর ইন্টিগ্রেশনে থাকবে এক্স কিউব ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স 0 থেকে ইনফিনিটি। এবার এইটাকে ইন্টিগ্রেট বাই পার্টস করে করে স্টেপ বাই স্টেপ এটাকে না একটা স্টেপেই লেখা যায়, কিন্তু সেই এক্সাক্ট মেথডটা আমার এখন মনে পড়ছে না। এমনিতে যদি আমি আলাদা আলাদা ভাবে করি, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এস এক্স বাই মাইনাস এক্স 0 টু ইনফিনিটি, এটা বোঝাই যাচ্ছে একটা লিমিটে 0 হবে এবং অন্য লিমিটেও সেটা 0ই হবে, ইনফিনিটি বসবে। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস এস ডিএক্স। ফার্স্ট পার্টটা 0, এবার সেকেন্ড পার্টে মাইনাস মাইনাসে প্লাস 3/s
ঠিক আছে, এটা একটা যেটাতে ইন্টিগ্রেশনটাকে একটু সিম্পলিফাই করা হলো। সো 6/s⁴ 6 1/s⁴ not proportional to it is not proportional to, মানে there is no exponential dependence. ওকে, এইটা হচ্ছে ব্যাপার। এক্সপোনেনশিয়াল কোনো ব্যাপার লো টেম্পারেচারে এক্সপেরিমেন্টালি দেখা যায়নি, কিউবিক ডিপেন্ডেন্স দেখা গেছে। অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল হলে পরে ব্যাপারটা একটু বেশি নিচে নেমে যায়, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ব্যাপারটা একটু উপর দিয়ে যায়, মানে একটু উপর দিয়ে, অর্থাৎ কিউবিক ডিপেন্ডেন্স। মানে আমি যদি ডুলং পেটিট, আইনস্টাইন এবং ডিবাই তিনটেকে একসঙ্গে প্লট করি, তাহলে ব্যাপারটা এরকম যে একটা সোজা কনস্ট্যান্ট, আইনস্টাইনটা এরকম। তো মুশকিল হচ্ছে কমাতে গিয়ে আইনস্টাইনের বেশি কমে গেছে। সো এক্সপেরিমেন্টালি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখা যায় এরকম। তো যেহেতু ওখানে এক্সপোনেনশিয়ালটা ধরা হচ্ছিল এটা, আর আবার আইনস্টাইনটাতে কম, মানে স্পেসিফিকিটির অ্যামাউন্টটা কম পাওয়া যাচ্ছে। বিকজ কেন বলতো কম পাওয়া যাচ্ছে? তার কারণ এই যে ডেন্সিটি অফ স্টেটস, এটা একটু দেখ, এটা কিন্তু ওমেগা স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে? আর আইনস্টাইন কি করছিলেন? আইনস্টাইন পুরো সমস্ত ডেন্সিটি অফ স্টেটসকে একটাই ওমেগা নটে ফিক্স করে দিচ্ছিলেন। তো ওই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, মানে লো টেম্পারেচারে স্পেসিফিকিটির পরিমাণটা আইনস্টাইন যেমন প্রেডিক্ট করতেন সেটা তো একটু বেশি কমে গেছে, কেননা ডেন্সিটি অফ স্টেটসের ডিপেন্ডেন্সটা আইনস্টাইন একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলেন এবং একটাই ফ্রিকোয়েন্সি ধরেছিলেন, কিন্তু সেটা রিয়েলিটি নয়। রিয়েলিটি হচ্ছে যে ডেন্সিটি অফ স্টেটস ওমেগা স্কোয়ারের সঙ্গে সঙ্গে বাড়ে, এবং ওমেগা যত বাড়ে ততই এটা বাড়ে, এবং আবার সেখানে একটা কাট অফও থাকে, ওমেগা ডি। তো এই পার্থক্যটার জন্য, মানে নাম্বার অফ মোডস এর ক্যালকুলেশনের জন্য, দা ক্যালকুলেশন অফ নাম্বার অফ মোডস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট থিওরি। এবার নাম্বার অফ মোডের ক্যালকুলেশন যদি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে এনার্জি কন্ট্রিবিউশন ডিফারেন্ট হয়ে যাবে। এখন আইনস্টাইনের ক্ষেত্রে একটু কম ধরা হয়ে গেছে, বুঝেছিস তো? মানে এনার্জি কন্ট্রিবিউশনটা, মানে আরো অনেকেই কন্ট্রিবিউট করছে বাস্তবে, কিন্তু আইনস্টাইন মাত্র একটাই ওমেগা নট ধরার ফলে বাকি ওমেগাদের কন্ট্রিবিউশনটা এখানে আর ধরাই হয়নি, কিন্তু ডিবাই সমস্ত ওমেগার কন্ট্রিবিউশনই ধরেছিল। এইটা হচ্ছে ব্যাপার, সমস্ত ওমেগার কন্ট্রিবিউশন কিন্তু আপ টু ওমেগা টি, এর বেশি নয়, ওমেগা লেস দেন অর ইকুয়াল টু ওমেগা টি, এই সমস্ত ওমেগার কন্ট্রিবিউশন ডিবাই ধরেছিলেন, আর আইনস্টাইন শুধু একটাই ওমেগার কন্ট্রিবিউশন ধরেছিলেন। তার ফলে একটু কম কম ধরা হয়ে গেছে, সেই জন্য আইনস্টাইনের স্পেসিফিকিটটা কম হয়ে গেছে, এক্সপেরিমেন্টালি যা পাওয়া যায় তার থেকে কম, আর ডিবাইয়েরটা
পুরোপুরি থিওরির সঙ্গে ম্যাচ করেছে। সো তাহলে লো টেম্পারেচারে, এবং আরেকটা কথা হচ্ছে যে ওমেগা ইকুয়াল টু কেভি, এই যে অ্যাপ্রক্সিমেশনটা ডিভাইয়ের ক্ষেত্রে ধরা হয়েছিল, এটা একটু মনে হতে পারে যে এটা তো রিয়েলিস্টিক নয়, কিন্তু করে এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করে গেল। অ্যাকচুয়ালি লো টেম্পারেচারে এটা রিয়েলিস্টিক, বুঝেছিস? লো টেম্পারেচারে শুধু, লো টেম্পারেচার মানে কম এনার্জি, তো শুধু অ্যাকাউস্টিক মোডগুলোই এক্সাইট করা যায়, অ্যাকাউস্টিক মোডস অনলি। অ্যাকাউস্টিক মোড অর্থাৎ সাউন্ড ওয়েভ, তো সাউন্ড ওয়েভের মানে ভেলোসিটিটা যেহেতু মিডিয়াম টু মিডিয়াম, এটা তোর সেই ওয়েভ অ্যান্ড ভেলোসিটি যখন পড়েছিলি তখন সাউন্ড ওয়েভের ভেলোসিটি ইন মিডিয়াম এই সমস্ত বার করা হয়েছিল, কে বাই রো, না কে বাই রো নয়, কে বাই ওয়াই, একটা সলিড মেটেরিয়ালের মধ্যে দিয়ে রুট ওভার কে বাই, না দেখ ভুলভাল বলছি, ইলাস্টিক কনস্ট্যান্ট বাই ডেন্সিটি আর কি, এরকম ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা ফিক্সড সাউন্ডের ভেলোসিটি। তো লো টেম্পারেচারে এই অ্যাপ্রক্সিমেশনটা ভালো খেটে যায়, মানে শুধু অ্যাকাউস্টিক মোডগুলোই এক্সাইট করা যায় এবং সাউন্ডের ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট ইন এনি মেটেরিয়াল, সুতরাং লো টেম্পারেচারে এই অ্যাপ্রক্সিমেশনটা হোল্ড করে বলে ডি বাই টি কিউবের প্রেডিকশনটা লো টেম্পারেচারে খুব ভালোভাবে ম্যাচ করে যায়। তো এর ফলে আমরা পেলাম যে স্পেসিফিক হিট অফ আ সলিড তার দুটো কন্ট্রিবিউশন, একটা ল্যাটিসগুলো ভাইব্রেট করে, আরেকটা অবশ্যই ইলেকট্রনিক স্পেসিফিক হিট, কারণ ইলেকট্রনগুলো হিট অ্যাবজর্ব করবে। তো ল্যাটিস স্পেসিফিক হিটের যে কন্ট্রিবিউশন, ইট ইজ প্রপোর্শনাল টু, লো টেম্পারেচারে ইট ইজ প্রপোর্শনাল টু টি কিউব। আর ইলেকট্রনিক স্পেসিফিক হিট, এটা তো নিশ্চয়ই আছে সিলেবাসে, এটা তাহলে আমরা পরের দিন পড়বো। ইলেকট্রনিক স্পেসিফিক হিট সেটা আমরা দেখাবো যে ইট ইজ প্রপোর্শনাল টু টি। সুতরাং ওভারঅল স্পেসিফিক হিট অফ আ সলিড is given by AT cube plus BT. তো ইলেকট্রনিক স্পেসিফিক হিটের ব্যাপারটা এবং ইলেকট্রনের ল্যাটিসের ব্যাপারটা অ্যাকচুয়ালি মোটামুটি আমাদের এখানেই শেষ, ঠিক আছে? ল্যাটিস ব্রাভাই ল্যাটিস, তারপর হচ্ছে ল্যাটিসের ভাইব্রেশন এবং তারপর স্পেসিফিক হিট, ল্যাটিসের ব্যাপারটা মোটামুটি এখানেই শেষ। এরপর আমরা ইলেকট্রনে চলে যাব এবং সেখান থেকে থার্মাল কন্ডাক্টিভিটি দেখব, ইলেকট্রনিক কন্ডাক্টিভিটি দেখব, মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখব এবং ব্যান্ড স্ট্রাকচার দেখব, তারপরে ম্যাগনেটিক কন্ট্রিবিউশন। মানে এরপরের পার্টটা পুরোটাই ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স না, মানে ইলেকট্রন রিলেটেড আর কি, বিহেভিয়ার অ্যান্ড কন্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন আ সলিড। এটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটাই।